পাহাড় টিলা হেঁটে গিয়ে বারে বাহুবল, সবুজ শ্যামল অপরূপ স্নিগ্ধ শ্রীমঙ্গল। চায়ের দেশের ছোঁয়া পেয়ে উঠে মনে ঢেউ, আনমনে ডাক উঠে যায়, আছে আর কেউ। আজকে আপনাদেরকে শ্রীমঙ্গলের গল্প শোনাব। জীবন ধারণের জন্য আমাদেরকে অনেক কিছুই করতে হয়। প্রতিদিন অফিস যেতে হয়, অফিসে প্রচুর কাজের চাপ থাকে। এরপরে অফিস শেষ করে বাসায় আসতে হয়, বাসায় আসার পথে অনেক সময় বাজার করতে যেতে হয়। এই যে অফিস, তারপরে বাজার, তারপরে রাস্তা জ্যাম, সব কিছু আমাদের প্রাত্যহিক জীবনের একটা পার্ট হয়ে গেছে। এরপরে পারিবারিক মানসিক বিভিন্ন ধরনের চাপ তো অবশ্যই থাকে। তাই সব কিছু মিলিয়ে আমাদের জীবনটা খুবই স্ট্রেসফুল হয়ে যায় খুব অল্প সময়ের মধ্যে। তাই আমরা যারা বাইক রাইড করি তাদের জন্য একটা ভালো রাইড হতে পারে সেই স্ট্রেসকে কমিয়ে ফেলার অন্যতম প্রধান ঔষধ। তার উপর আপনাদের ভাই প্রায় 6 মাস কোনো লং ট্যুরে যায় না। তাই চলেন আজকে আপনাদেরকে শ্রীমঙ্গল ঘুরিয়ে নিয়ে আসি। যাওয়া হয়েছিল সেটা 6 মাস আগে না, মোটামুটি 9 মাস আগে। কারণ লাস্ট ট্যুরে গেছিলাম জুলাই বিপ্লবের আগে। এরপরে দেশে অনেক কিছু হয়ে গেছে, দেশে একটা বড়সড় ধরনের বিপ্লব হয়ে গেছে। আপনাদের ভাইয়ের জীবনে আরও বড় ধরনের বিপ্লব হয়েছে। এবং আরও মজার বিষয় হচ্ছে মিউটিনিকে নিয়ে এই প্রথমবারের মতো ট্যুরে যাওয়া হইতেছে। মিউটিনি অলমোস্ট 3500 কিলোমিটার রাইড করা হয়ে গেছে, যে কারণে ওনার ব্রেকিং পিরিয়ডটাও চমৎকারভাবে মেনটেন করা হয়েছে। বাইকটা কেনার পরে একবার শুধুমাত্র গোপালগঞ্জ গেছিলাম, তারপরেও ব্রেকিং পিরিয়ডে গিয়েছিলাম, বুঝতেই পারতেছেন কত স্পিডে চালাইছি। তাই আজকে ট্যুরে মিউটিনির ফুল থ্রোটলের মজা নেওয়ার চেষ্টা করব। ভিডিওর টাইটেল দেখে এত করে টের পেয়ে গেছেন যে আজকে কোথায় যাচ্ছে, যে কারণে এটা নতুন করে বলার কিছু নাই। আর আজকে সাথে কে যাচ্ছে? আজকে সাথে আরেক ভদ্রলোক যাচ্ছে। সে ভদ্রলোক খুলনা থেকে আসছে, একসাথে ট্যুর দিব। তাই সে হচ্ছে আমার খুব কাছের ছোট ভাই, এলাকার ছোট ভাই, খুব ক্লোজ ছোট ভাই, সাজিদ রহমান। করে আগেরবার যখন ফোন দিয়েছি তখন নাকি সে ঘুমিয়ে গেছে। এই আমি তো টেনশনে পড়ে গেছি, তুমি আবার ঘুমিয়ে গেছো কিনা। সরি ফর বিং লেট, আমি আসলে জ্যামে ছিলাম। আমাদের দেশের হাইওয়েগুলো কতটা অনিরাপদ সেটা সামনের ট্রাকটা দেখলে বুঝতে পারবেন। মানে ভদ্রলোককে ধারণ ক্ষমতার ভিতরে আছে না বাইরে চলে গেছে সেটা আপনারাই কমেন্ট করে জানান। আর ধারণ ক্ষমতার ভিতরে বা বাইরে থাকার যে ক্ষতি সেটা রাস্তার হইতেছে, আর তার একান্তই তার হইতেছে। কিন্তু আমার একটা ক্ষতি হইতেছে, সেটা হচ্ছে ওনার পাশ দিয়ে আমি যে যাব, আমি সেই কনফিডেন্সটা পাচ্ছি না। কারণ ভদ্রলোকের আগা মোটা গোড়া চিকুন। লাস্ট ট্যুরে গেছিলাম সেটা তো 9 মাস আগে, কিন্তু এই টাইমে ট্যুরে বের হয়েছে সেটা মোটামুটি 1.5 বছর আগে। এখন বাজে হচ্ছে সকাল 8টা, আমাদের আরও ঘন্টাখানিক আগে বের হওয়ার কথা। তবে ওই যে মিসম্যানেজমেন্ট, আর আপনাদের ভাই তো সবসময় একটু লেট। তবে এইবার আপনাদের ভাইয়ের দেরিটাকেও হার মারাইছে ওই ভদ্রলোক, আই মিন সাজিদ। অনেকদিন ভিডিওতে ইন্ট্রো দেওয়া হয় না, তাই আপনাদের সাথে আজকের ভিডিওতে ইন্ট্রো দিয়ে এইখান থেকে আবার যাত্রা শুরু করি। আসসালামু আলাইকুম, হোয়াটস গোয়িং অন এভরিওয়ান, দিস ইজ জাহিদ, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আর আমরা এমন একটা শহরে বসবাস করি, আই মিন মেগা সিটিতে বসবাস করি, যেটা পৃথিবীতে দূষণের জন্য 1 নম্বরে। এখন অলরেডি ফাল্গুন মাস চলে আসছে, বাট আমরা পিছনে সেই লেভেলের একটা কুয়াশার ধাক্কা সামলে তারপরে এসেছি। দূর থেকে মনে হচ্ছে কুয়াশা, বাট কাছে আসার পরে বুঝতে পারছি তার মধ্যে বিন্দু পরিমাণ কুয়াশা নেই, যা ছিল সেটা 100% ধুলাবালি। আর এই মেগা সিটি থেকে বের হওয়াটা যেমন চ্যালেঞ্জিং, ঠিক তেমনি আপনি দিনের যে কোনো সময় এই সিটিতে ঢুকাটাও সেই লেভেলের চ্যালেঞ্জিং। ঢুকতে গেলে আপনাকে রাত 2টার পরে আবার ভোর 4টার আগে ঢোকার চেষ্টা করতে হবে। ঘড়িতে সময় হচ্ছে 10:17, আর আমরা চলে এসেছি ভৈরব ব্রিজে। একে তো রাস্তার বেহাল অবস্থা, তার উপরে হচ্ছে রাশ, সেই লেভেলের জ্যাম রাস্তায়, যে কারণে দুটো মিলে আমাদের আসতে বেশ খানিকটা বেগ পেতে হয়েছে এবং সময়ও লাগছে। আর এইখানে এসে মনে হচ্ছে না, এটা আসলে কুয়াশাই।
রোদ আছে, সাথে কুয়াশাও আছে। হুট করে ঘুরতে আসার ভিতরে একটা মজাও আছে, একটা সাজাও আছে। মানে আপনি যখন কোনো একটা জায়গায় ঘুরতে যাবেন আর সেটা যদি হঠাৎ করেই হয়, মানে যে জায়গাটাতে যাচ্ছেন সেই জায়গার লোকজনদেরকে যদি আগের থেকে না জানান, তাহলে মজা যেটা সেটা হচ্ছে তারা সারপ্রাইজ হইতেছে, আর আপনিও আর আপনিও সিদ্ধান্তহীনভাবে ঘোরার সুযোগ পাইতেছেন। মানে আগে থেকে ফিক্সড করা নাই কোথায় যাব, নোম্যাডিক এরকম একটা ভাবসাব আর কি। আবার সমস্যা যেটা হচ্ছে সেটা হচ্ছে ওইখানে যেখানে যাবেন সেখানকার মানুষজন যদি কি না জানান, তাহলে তারা আপনার জন্য আগের থেকে রুম বুকিং দিবে না, আপনার জন্য খাবার দাবারের ব্যবস্থা করবে না, আরও ব্লা ব্লা আর অনেক কিছু। ঠিক ওইরকমই একটা সমস্যাতে আমরা গতকালকে পড়ছি। আই মিন, হুট করে মাথায় ভূত চাপছে যে শ্রীমঙ্গল চলে আসবো, এই জন্য একদিনের কনফার্মেশনেই শ্রীমঙ্গলে চলে আসছি। আর ছোটন ভাই, মানে আমরা যেখানে আসছি শ্রীমঙ্গলের রোদেলা ইকো রিসোর্টের ওনার, উনি বলছে যে ঠিক আছে ভাই, প্যারা নাই, আপনারা চলে আসেন। ভদ্রলোক আর চিন্তা করলো যে আসতে চাইছে ভাই ব্রাদার, আসুক। আসার পরে যেটা হয়েছে সেটা হচ্ছে ওনার রিসোর্টে রুম খালি নাই। রিসোর্টে যেহেতু রুম খালি নাই, সেহেতু আমাদের তো থাকতে হবে। তার মধ্যে আমরা আসছি আবার দুইজন। ছোটন ভাই অবশ্য আমাকে জিজ্ঞাসা করছিল যে আমরা কয়জন আসবো। বলছিলাম যে ভাই আমরা দুইজনই আসবো। আসার পরে ভদ্রলোক বলতেছে ভাই এক্সট্রিমলি সরি, আমার দুইটা রিসোর্টের কোনোটাতে রুম খালি নাই। এখন আপনারা কি করবো বলেন, আপনাদের জন্য কি আমি অন্য রিসোর্ট ঠিক করে দিব? আমার পরিচিত এখানে অনেক রিসোর্টই আছে। পরে আমি বললাম যে ভাই অন্য রিসোর্ট ঠিক করে দিতেই পারেন, কিন্তু এটা ছাড়া কি আর কোনো ওয়ে আছে? তখন ছোটো ভাই বললো আরেকটা ওয়ে আছে, সেটা হচ্ছে আমি যেখানে থাকি সেখানে এক্সট্রা আরেকটা ডবল বেড আছে, আমি সিঙ্গেল বেডে থাকি। আপনারা দুজন চাইলে আজকের রাতটার জন্য, মানে গতকালকের রাতটা যে রাতটা পার হয়ে গেছে, ওই রাতটার জন্য আমার বেডটা শেয়ার করতে পারেন, আমরা এক রুমে থাকতে পারি। তখন আমি চিন্তা করলাম যে ভাই তাহলে আর ভাই ব্রাদার রেখে অন্য রিসোর্টে আমি কেন যাব। তারপরে গতকালকে আমি, ছোটন ভাই আর আমার ছোটো ভাই সাজিদ, আমরা যারা আসছি তারা ছোটন ভাইয়ের রুমটাতে ছিলাম। যেহেতু রিসোর্ট মালিকের রুম, সেহেতু ওই রুমটা দেখানো যাইতেছে না আপনাদেরকে। আর শ্রীমঙ্গলে বেশ কয়েকবার আসা হয়েছে, এখানে এসে মোটামুটি ভালোই ঘোরাঘুরি করা হয়েছে। এবার কিন্তু শ্রীমঙ্গলে ঘোরার কোনো প্ল্যান নিয়ে আসি নাই। এবার প্ল্যান হচ্ছে 2 দিন শ্রীমঙ্গলে থাকবো, 2 দিনই এখানে ল্যাটকা মেরে পড়ে থাকবো। যেমন এই যে জায়গাটা দেখতেছেন, এটা হচ্ছে ছোটন ভাইয়ের রোদেলা ইকো রিসোর্টের ডাইনিং। কালকে রাত্রে 1টা-1:30 পর্যন্ত আমি এখানেই বসেছিলাম, অন্ধকার, তার মধ্যে ঝিঝি পোকার শব্দ হইতেছিল। তারপরে এই পাশে ছোটন ভাইয়ের যেই ভিলা আছে ওইখানে সুইমিং পুল আছে। সুইমিং পুলে যদি পানি ছাড়া হয় তাহলে দূর থেকে মনে হচ্ছে যেন ঝর্ণার পানি পড়তেছে, এখনও শব্দটা আমি পাইতেছি। হয়তো ভিলাতে পানি ছাড়া হয়েছে আসলে, মানে এই শীতের মধ্যে। ও আরেকটা বিষয়, শ্রীমঙ্গলে কিন্তু ভালো পরিমাণে শীত ছিল, কিন্তু আমরা সেটা বুঝতে পারি নাই, ছোটন ভাইকে জিজ্ঞাসাও করি নাই, ছোটন ভাই আমাদেরকে কিছু বলেও নাই। যে কারণে শীতের কোনো প্রিপারেশন নিয়ে কিন্তু আসি নাই। অনেকগুলো জামা কাপড় নিয়ে আসছি, কিন্তু শীতের জামা একটাও আনি নাই। যে কারণে এখন ছোটন ভাইয়ের জামা পরে আপনাদের সাথে কথা বলতেছি। আর আমি যে জামা কাপড়গুলো নিয়ে আসছিলাম ওই ভদ্রলোকেরা ওইভাবেই পরে আছে, কোনো কাজেই আসে নাই। আসছি ভিন্ন রাস্তা বলতে সবসময় যে রাস্তা দিয়ে আসি ওই রাস্তাটা না, মানে আমরা তেলিয়াপাড়া রোডে ঢুকছিলাম, ওখানে আমরা দুপুর আর সকালের নাস্তা একসাথেই করছি। এখন ঘড়িতে বাজে হচ্ছে 12টা 18, আর আমরা বাসা থেকে বের হয়েছি 7:30টার সময়। 7:30টার সময় যখন বাসা থেকে বের হই তখন আমি সকালে কিছুই খাই নাই, জাস্ট একটা ডিম খেয়ে আসছিলাম। আর আমার সাথে এক ভদ্রলোক আছে, সে নাকি ডিমের অমলেট দিয়ে কি খাইছো। যাই হোক, তার প্ল্যান মতো যদি আমি চলতাম তাহলে আমাদের খেতে খেতে আরও মোটামুটি 2 ঘন্টার উপরে সময় লাগতো, আর আমার আর শরীরে এনার্জি নাই।
তাই ভাবলাম যেহেতু ট্যুরে বের হয়েছি, শরীরের দিকেও খেয়াল রাখতে হবে, তাই আজকের ট্যুরের প্রথম মিল আমরা খেতে বসে গেছি। খাবারের আইটেম হচ্ছে এখানে হাঁস আর ডাল। খাবার সামনে নিয়ে কথা বলার পরিস্থিতিও নাই, এত পরিমাণে ক্ষুধা লাগছে। আর প্রথমবার টপ বক্সে করে আমার ক্যামেরা, যেটা আমি দীর্ঘ 1.5 বছর যাবৎ খুব সযত্নে ব্যবহার করছি, সেটার গ্লাস ফাটাই ফেলছি। 7 ঘন্টার মতো সময় লাগছে ঢাকা থেকে শ্রীমঙ্গল আসতে। এটার জন্য আমরা দায়ী না, এটার জন্য দায়ী হচ্ছে আমাদের বর্তমান রোড কন্ডিশন। এত পরিমাণে ব্যস্ত এবং এত পরিমাণে ভাঙাচোরা রাস্তা এবং সেই লেভেলের জ্যাম। ঢাকা থেকে সিলেট শ্রীমঙ্গল আসার এই রুটটাই এখন আমার কাছে মনে হচ্ছে সব থেকে খারাপ একটা রাস্তা। আর ওই রাস্তা দিয়ে আস্তে আস্তে আমরা খুবই টায়ার্ড, যে কারণে আমরা সকাল আর দুপুরের খাবারটা খাওয়ার পরে যে হোটেলে খাইলাম, তার মালিক আমাদেরকে বললো যে ভাই আপনারা একটা কাজ করতে পারেন, আপনারা সুন্দরপুরের রাস্তা দিয়ে আপনারা যেতে পারেন। অতিরিক্ত যত্নের জিনিস নষ্ট হয় তাড়াতাড়ি, অতিরিক্ত যত্নের জিনিস নষ্ট হয় তাড়াতাড়ি, অতিরিক্ত আদরের জিনিস বুকে যায় তাড়াতাড়ি। মানে আপনি যে জিনিসটা খুব যত্ন করে লালন করবেন, খুব যত্ন করে ব্যবহার করবেন আর খুব যত্ন করে নিজের কাছে রাখার চেষ্টা করবেন, সেই জিনিসটাই খুব সামান্য একটা বিষয় নিয়েই ধ্বংস হয়ে যাইতে পারে, নষ্ট হয়ে যাইতে পারে। সেটা কোনো জীবিত হোক অথবা অজীবিত হোক, মানে জীব হোক অথবা জড় হোক। আজকে আমার এই ক্যামেরাটার যে ডিসপ্লেটা সেটা সাইড থেকে ভেঙে গেছে, খুব কষ্টও লাগতেছে, কিন্তু এইখান থেকে এই লেসনটা আমাকে আবার আমার মনের মধ্যে বাড়ি দিল। তাই ভাবলাম আপনাদের সাথেও শেয়ার করি। খুব যত্ন করা জিনিস নষ্টও হয় খুব তাড়াতাড়ি। এবং আরও মজার বিষয় কি জানেন, আমার ক্যামেরার লেন্সটা নষ্ট হয়েছে আমার এই মোটরসাইকেলের টপ বক্সের মধ্যে থেকে। মানে মোটরসাইকেলের যে টপ বক্সটা, এটাও খুব শখ করে আমি কিনেছিলাম, যে ব্যাকট্যাগের হ্যাসেল মেনলি এটা কিনেছিলাম ক্যামেরা, ড্রোন, মানে ঢাকার মধ্যে যদি কোথাও যাই তাহলে ক্যামেরা, ড্রোন এগুলো ক্যারি করার জন্য ইজিলি ঘাড়ে ব্যাগিং নিতে হবে না। আর যদি ট্যুরে বেরোয় তখন একটার মধ্যে সব কিছু নিয়ে বের হয়ে যেতে পারবো। ঠিক এই পারপাসে এটা কিনছিলাম, মানে ক্যামেরাটা ক্যারি করার জন্যই টপ বক্সটা কেনা হয়েছিল এবং ইনস্টল করা হয়েছিল। আর আজকে ওই টপ বক্সেই আমার এই ক্যামেরার ডিসপ্লেটা ভাঙছে। এর আগে অবশ্য একদিন টপ বক্সের ভিতরে ক্যামেরার লেন্স প্রোটেক্টরটা ভাঙছিল, সেটা অন্য ঘটনা, সেটা মানে বিনা কারণে হয় নাই। পিছন থেকে একটা গাড়ি এসে মেরে দিয়েছিল, আমার বাইক স্ট্যান্ড করা দাঁড়ানো ছিল, তখন ভিতরে টপ বক্সের মধ্যে ক্যামেরা লেন্স ছিল, ক্যামেরা ছিল, ওটা পরে ভেঙে গেছে। কিন্তু আজকের বিষয়টা আমি কোনোভাবেই মেনে নিতে পারতেছি না। আমি একটা ভালো মোটা কাপড় দিয়ে ক্যামেরাটাকে আমি ঢেকে রাখছিলাম যে প্রোটেক্টেড থাকবে, বাট তারপরেও ভেঙে গেল। যাই হোক, যে জিনিসটা যেরকম করে রাখা উচিত সে জিনিসটা সেরকম করে রাখার চেষ্টা করবেন। অতিরিক্ত যত্ন করে আদর করে কোনো কিছু রাখার দরকার নাই। এতে কি হবে জানেন, ওই জিনিসটা যখন নষ্ট হবে আপনি কষ্ট বেশিই পাবেন। এবং পরবর্তীতে আমরা ওই রাস্তাটা দিয়ে আসছি এবং আস্তে আস্তে সকাল 7:30টায় আমরা বাসা থেকে বের হয়েছি, কিন্তু যতক্ষণে আমরা রিসোর্টে এসে পৌঁছাইছি ততক্ষণে বিকাল 3:30 বাজছে। তেলিয়াপাড়ার রাস্তাতে কিন্তু আরেকটা ঝামেলাও আছে। ঝামেলা বলতে এই রাস্তাটা দিয়ে ডাকাতি হয়, এবং ডাকাতি আবার গভীর রাতে হয় না। মনে করেন খুব সকালে 7টা 8টা এই সময়টুকুর নিচের যে প্রবলেমটা, মনে করেন ভোর 4টা থেকে সকাল 8টা পর্যন্ত ওই রাস্তায় ডাকাতি হয়। আবার সন্ধ্যা হওয়ার সাথে সাথে সেখান থেকে সন্ধ্যা 8টা 9টা পর্যন্ত এই সন্ধ্যাটুকুর মধ্যে ডাকাতি হয়। কারণ এখানকার ডাকাতরা টাইম শিডিউল মেনটেন করার মেন কারণটা হচ্ছে গভীর রাতের দিকে ওই রাস্তা দিয়ে গাড়ি ঘোড়া অনেকটা কম চলে, তাহলে ডাকাতদের প্রপার ইনভেস্টমেন্টটা উঠে আসে না, মানে ব্যবসার যে মূলধন তারা স্পেন্ড করে সেটা উঠে আসে না। আর আরেকটা বিষয় হচ্ছে ওই জায়গাটাতে প্রায়
5 থেকে 7 কিলোমিটার বা তার বেশি কম রাস্তায় ফোনের নেটওয়ার্কটাও থাকে না, যে কারণে প্রশাসনও তাদেরকে ধরতে পারে না। আর তাই ওই হোটেলওয়ালা আমাদেরকে বললো যে ভাই আপনারা যেদিন ফিরবেন যদি এই রাস্তাটা দিয়েই যান তাহলে অবশ্যই আপনারা সকাল 9টার পরে এবং সন্ধ্যার আগে এই রাস্তাটা পার হয়ে যাবেন। শ্রীমঙ্গলে আসছিলাম মেন্টাল হেলথ ঠিক করার জন্য। আই মিন 2 দিন এখানে নিরিবিলি থাকবো, কোথাও যাব না, কোনো গ্যাঞ্জাম নাই, ইভেন এই জায়গাটাতে ফোনের নেটওয়ার্কও ঠিকমতো থাকে না, তাই কেউ প্যারা দেওয়ারও সুযোগ নেই। কিন্তু মেন্টাল হেলথ ঠিক করতে এসে দেখি আমার নিজের ফিজিক্যাল হেলথই ঠিক নাই। ছোটন ভাইয়ের রিসোর্টটা মোটামুটি সমতল থেকে 5-6 তলা উচ্চতার এরকম একটা হাইটে পাহাড়ের উপরে, পাহাড় সুন্দর মতো লেবেল করে এখানে বানানো হয়েছে এবং এই যে নিচ থেকে 5-6 তলা উপর পর্যন্ত আমার উঠতে গতকালকে অনেক কষ্ট হয়েছে। তারপরেও আমরা একটা মাঝামাঝি জায়গায় এসে ছোটন ভাইয়ের রুম সেখানে ছিলাম, যেখানে অতটা প্যারা নিতে হয় নাই। বাট আপনাদের সাথে কথা বলার বদৌলতে আমি সকাল থেকে পুরো রিসোর্টটা একটু হাঁটাহাঁটি করছি, তাতেই অবস্থা খারাপ। তাই এখন মনে হচ্ছে মেন্টাল হেলথের পাশাপাশি ঢাকা শহরের থেকে মানে ফিজিক্যাল হেলথেরও এক্সারসাইজ করতে হবে। একে তো আপনাদের ভাইয়ের স্বাস্থ্য শরীর আপনাদের দোয়ায় মাশাল্লাহ, তার মধ্যে যদি মাঝে মাঝে এরকম মেন্টাল হেলথ রিফ্রেশমেন্টের জন্য আসতে হয় তাহলে আগে ফিজিক্যালি ফিট হয়ে আসতে হবে। সংবিধিবদ্ধ সতর্কীকরণ, এই দোলনাতে আমি বসছি কিন্তু আপনারা কেউ বসেন না, মানে আমার থেকে যারা বেশি ওয়েটের আসছেন আর কি, আপনারা ঘুরতে আসবেন এখানে অবশ্যই ফিজিক্যাল হেলথ ঠিক করে আসবেন, তারা দোলনাতে বসেন না, কারণ দোলনার সুতাগুলা খুবই ঝুঁকিপূর্ণ অবস্থায়, আমার একটু আনইজি লাগতেছে। কিন্তু ছোটন ভাইয়ের রিসোর্টে যেহেতু আসি, রাত্রে ছোটন ভাইয়ের রুমেও ঘুমাইছি, সেহেতু ছোটন ভাইয়ের রিসোর্টের দোলনাতেও চড়তে হবে। দোলনা যদি ছিঁড়ে পড়েও যাই যাব, তাতে কি। আর সবথেকে মজার বিষয় হচ্ছে এই রিসোর্টটা একটু ভিতরের দিকে, আই মিন একদম নিরিবিলি। আপনি শ্রীমঙ্গল শহর থেকে সিএনজি নিয়ে আসতে পারবেন। যদি মনে করেন সিএনজি ঠিক করে এখান পর্যন্ত আসাটা একটা প্যারা, তাহলে ছোটন ভাইয়ের কাছে যখন বুকিং দিবেন, বুকিং কনফার্মেশনের সময় ছোটন ভাইকে কনফার্ম করে দিবেন যে ভাই আমাদের সিএনজি সার্ভিস লাগবে। আই মিন আমরা ট্রেন স্টেশন বা বাস স্ট্যান্ড থেকে নেমে আমরা আপনার রিসোর্টে সিএনজি দিয়ে আসতে চাই, তাহলে ছোটন ভাই নিজেই প্যারা নিয়ে আপনাদেরকে সেটা ম্যানেজ করে দিবে, কারণ ওনাদের রিসোর্টে নিজস্ব সিএনজি সার্ভিস আছে। আবার শ্রীমঙ্গলে এসে যদি ভাবেন যে এইদিকে আশেপাশটা ঘুরে দেখবো, অবশ্যই ঘুরে দেখবেনই, তাহলেও তখনও ছোটন ভাইয়ের সিএনজি সার্ভিস আছে। আর যেখানটাতে আমি বসে আছি এর বাম পাশে আমার পিছনে দেখতেছেন, এখানে বিশাল বড় ডাইনিং রুম, এখানে একসাথে 30 থেকে 40 জনের খাবারের আয়োজন করা যায় এবং তারা যদি আরও টেবিল বাড়ায় দেয় আপনাকে, আপনারা আরও বেশি লোক এখানে খেতে পারবেন। আই মিন যদি কর্পোরেট কোনো ট্যুর দিতে চান তাহলে ছোটন ভাইয়ের রিসোর্টটা আপনাদের জন্য আদর্শ। এখানে 3টা, উপরের দিকে 3টা কটেজ আছে, নিচে 2টা মাড হাউস আছে। যেহেতু বললাম শ্রীমঙ্গল শহর থেকে একটু ভিতরে, তাই এই জায়গাটাতে অন্যান্য নাগরিক সুবিধা টুকটাক আপনি কম পাবেন, যেমন এখানে মানুষের কোলাহল আপনি পাবেনই না। সন্ধ্যা হওয়ার সাথে সাথে এখানে দেখবেন ঘুটঘুটে অন্ধকার, শুধুমাত্র ছোটন ভাইয়ের রিসোর্টেই লাইটিং খুব চমৎকার লাগে। তারপরে মনে করেন এখান থেকে হুটহাট করে কোনো দোকানে যেতে গেলেও মোটামুটি রিসোর্ট থেকে নেমে আপনাকে 5-7 মিনিট হেঁটে যেতে হবে। তাই একদম নিরিবিলি শান্ত পরিবেশে আপনার ছোটন ভাইয়ের রিসোর্টটাতে ঘুরে ঘুরে দেখতে পারবেন, থাকতে পারবেন। আর হচ্ছে খাবার দাবারের বিষয়টা যদি বলি, আপনাদের এখান থেকে খাবার খাওয়ার জন্য কোথাও যেতে হবে না। হ্যাঁ, আপনার যদি টেস্ট থাকে যে আপনি শহরের দিকে কোনো স্পেসিফিক কোনো হোটেলে খাওয়া দাওয়া করবেন, সেটা ভিন্ন বিষয়। তবে আপনার যদি ওরকম নির্দিষ্ট কোনো বাধ্যবাধকতা না থাকে তাহলে ছোটন ভাইয়ের এইখানেই খাওয়া দাওয়া করতে পারেন। যে কোনো ধরনের খাবার দাবার ওনারা অ্যারেঞ্জ করে দেয়, ওনাদের কাছে ফুড মেনু আছে, আপনারা আগে থেকে অর্ডার করবেন, তখনই দেখবেন যে ফুড মেনু রেডি। যেমন আমরা গতকালকে রাতে ছোটন ভাইয়ের রিসোর্টে খাওয়া দাওয়া করছিলাম, আমাদের মেনু ছিল হচ্ছে দেশি মুরগি, সাথে ভর্তা ছিল, ভাজি ছিল, আর ডাল তো ছিলই। ভর্তা আর ডালটা আমার কাছে বেশি ভালো লাগছিল, কারণ বুঝে নিতে ভাইয়ের শরীর স্বাস্থ্য কীরকম। আর মুরগির টেস্টটাও ভালো, দেশি কক, আবার পাহাড়ি মোরগ মনে করেন না। আর আপনারা যদি মনে করেন এগুলো খাবার না খেয়ে আপনারা বারবিকিউ করবেন, সেই অ্যারেঞ্জমেন্টও ছিল। কালকে রাতে বেশ কিছু গেস্ট ছিল, ওনারা বারবিকিউ করছিল, এখানে নিজেরাই বারবিকিউ করতে পারবেন, এরকম একটা পরিস্থিতি। এই তো এভাবেই একটু ঘুরে ফিরে দেখে, এই যে শব্দ হইতেছে ঝিঝি পোকার, পাখি ডাকতেছে, মানে এরকম পরিবেশে থাকলে না মনে হচ্ছে যেন আপনার আয়ু বেড়ে যাবে, আপনি বেশি অক্সিজেন ইনটেক করতে পারবেন, আপনার কানের শ্রবণ শক্তি বাড়বে, আপনার নাকের ঘ্রাণ নেওয়ার শক্তি বাড়বে। কারণ এই রিসোর্টটাতে প্রচুর ফল ফলাদির গাছ আছে, যেহেতু এখন ফলের সিজন না, তাই
আপনাদেরকে দেখিয়ে লাভ নাই। আমার সামনে বেশ কিছু লেবুর গাছ আছে এবং সেখানে ছোট ছোট লেবুও হয়ে আছে। আর আপনাদের সাথে সকাল থেকে অনেক বগর বগর করতেছি, অনেক কথা বলতে বলতে আমার অনেক ক্ষুধাও লেগে গেছে। এই কারণে ছোটন ভাইকে ডাইকে ঘুম থেকে উঠাইছি যে ভাই ক্ষুধা লাগছে, কিন্তু ভদ্রলোকদের ঘুম থেকে উঠলেই খাবার দেওয়ার পসিবিলিটি নাই। ওনাদের ব্রেকফাস্টের টাইম হচ্ছে, ওনারা বলবে 8টা থেকে 10টার মধ্যে। 8টার সময় দেখবেন খাবার চুলায় গরম, মানে রান্না চলতেছে। আপনি অলমোস্ট 8:30 থেকে 9টার মধ্যেই ওনাদের খাবার শুরু করতে পারবেন। আর আমাদের খাবারের আজকে ভাই আরেকটা বিষয়, ওনাদের সকালের ব্রেকফাস্টটা কিন্তু কমপ্লিমেন্টারি সবার সাথেই। আই মিন মানে যে কয়টা রুম আছে, 5টা রুম আছে, 5টা রুমের সাথে কমপ্লিমেন্টারি। কিন্তু আপনারা যদি আমার মতো চিন্তা ভাবনা করেন যে ভাই তাঁবুতে থাকলেও কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট আছে কিনা, নাই। তাঁবুতে থাকলে কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট বাসায় আপনি যেখানে আপনাদের রিলেটিভ আছে তারাও দিবে না। সকালে নাস্তা করার পরে আমাদের আর তেমন কোনো কাজই ছিল না, যেহেতু আমরা প্রথম দিন রুমও পাই নাই। তখন আমরা হোটেলের মালিকের, মানে রিসোর্টের মালিকের রুমে যেয়ে ঘুমাইছিলাম। আর এখন আমাদের রুম, আমাদের পুল সব কিছুই রেডি হয়ে গেছে। আজকের রাতটা আমরা এখানেই থাকবো। আর এখন প্রচণ্ড পরিমাণে গরম, কালকে রাতে যে পরিমাণ শীত লাগছিল এখন ঠিক সেই পরিমাণে গরম লাগতেছে। তাই এখন পুলে ঝাঁপায় পড়তে হবে, ঝাঁপায় শরীর ঠান্ডা করতে হবে। আর আজকের ভিডিও তাহলে এ পর্যন্তই। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন আর নিরাপদে থাকুন। আপনারা ভিডিও এখনও শেষ হয় নাই। আমরা যে রিসোর্টটাতে আছি, রিসোর্টটাকে উপর থেকে দেখলে কেমন লাগে আপনারা সেটা দেখতে থাকুন। আর আমরা এখন পুলে ঝাঁপ দিতে থাকি।